বাংলাদেশ ভারত সম্পর্ক আবারও নতুন করে আলোচনায়। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভারত বিরোধী অবস্থান, বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণ, শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট সব মিলিয়ে জটিল এক ভূ রাজনৈতিক মুহূর্ত তৈরি করেছে। এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুবীর ভৌমিক। দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি সময় দিয়েছেন। ঠিক আছে, শুরু। আপনি জানেন যে প্রতি বছরই 16 ডিসেম্বর যে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেয় বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং সামরিক বাহিনীর অফিসাররা। এবারও বাংলাদেশ থেকে কলকাতা যাবেন 20 সদস্যের একটি প্রতিনিধি দল। শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা দেখলাম যে ভারত বিরোধী মনোভাব দেখিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি, বিজয় দিবসের অনুষ্ঠানে যোগদান এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক তো শেখ হাসিনার আমলের মধ্যেই আছে। তাহলে কি বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতোই চলছে? আপনার বিশ্লেষণ কি বলছে? যে দেখুন, এই মুক্তিযুদ্ধের লোকজন এখানে আসছে, মুক্তিযুদ্ধের ডেলিগেশন এখানে পাঠানো হচ্ছে, এটা একটাই তাৎপর্য, মানে সম্পর্ক খুবই খারাপ ভারতের সাথে। বাংলাদেশের যে বিশ্বাসের জায়গাগুলো অনেকটাই নষ্ট হয়েছে নানা হোক কারণে। পাকিস্তানিদের আসা যাওয়া, বিশেষ করে পাকিস্তানিদের সামরিক ডেলিগেশন এখানে আসা যাওয়া, সেগুলো হয়েছে। কিন্তু এখানে ইউনূস সাহেবরা মুক্তিযুদ্ধের ব্যাপারটা মানে ফেলে দিতে চেয়েও ফেলে দিতে পারছেন না বলে কিছু কিছু জিনিস মুক্তিযুদ্ধ রিলেটেড রাখছে। যেমন এখানে এই ডেলিগেশন পাঠাচ্ছেন, সেখানে মিলিটারির লোকজনও আসবে, কিছু মুক্তিযোদ্ধাও আসবে, কিন্তু আগের মতো অত বড় টিম তো আসছে না, এক। আর 2 নম্বর হচ্ছে সব থেকে বড় কথা, যেটা বাংলাদেশেই মুক্তিযুদ্ধের যে কুচকাওয়াজ, যেটা আজকে যদি ভারতে প্রজাতন্ত্র দিবসে এবং যে কুচকাওয়াজটা হয়, প্যারেড যেটা হয়, সেটা যদি না হয়, এটা মানে সাংঘাতিক হয়েছিল। তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের দিন যে আনুষ্ঠানিক কুচকাওয়াজ সেনাবাহিনীর, সেটা হচ্ছে না। তার মানে কি, ওরা মুক্তিযুদ্ধটা যেভাবে পালিত হওয়ার কথা সেটা করছেন না। কিন্তু আবার একটু রেখাও দিচ্ছে কেন, যে বাংলাদেশে পুরোপুরি মুক্তিযুদ্ধকে ডিনাই করতে গেলে ওরা নিজেরাই মানে হালে পানি পাবে না, এই জিনিসটা এরা বুঝতে পারে। তাই জন্য আজকাল শোনা যায় মাঝে মাঝে জামাতে ইসলামীও, যাদের ভূমিকা 71-এ আমরা জানি, তারাও মাঝে মাঝে বলার চেষ্টা করে যে না না, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি না, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি, হিস্ট্রি সেজ এ ডিফারেন্ট স্টোরি। তো যাই হোক, মানে ইউনূস সাহেব মানে উনি ধর্মেও আছেন, জিরাফেও আছেন, উনি সব দিকেই খেলছেন। আর মুক্তিযুদ্ধের ব্যাপারটা পুরোপুরি এখন লাইনটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ঐতিহ্য থেকে আওয়ামী লীগকে বাদ দাও, শেখ পরিবারকে বাদ দাও, দিস ইজ দেয়ার প্ল্যান। তো এর জন্য ওই মুক্তিযুদ্ধের কিছু দেখাবার জন্য কিছু কিছু জিনিস ওরা করছে। হ্যাঁ, যেমন রাষ্ট্রপতি যে বাংলাদেশে, উনি একটা ডিনার টিনার যেগুলি উনি দেন, ওটা ইউজুয়াল কায়দাতেই দেবেন। সব থেকে বড় কথা হচ্ছে কি, পাবলিক ডিসপ্লে যেটা মুক্তিযুদ্ধের প্যারেড, দ্য প্যারেড ইজ নট হ্যাপনিং, ওটা হচ্ছে না। তো এর জন্য মানে ভারতের সাথে সম্পর্ক, এই মুক্তিযুদ্ধের টিম পাঠানোকে দিয়ে বোঝার কোনো কারণ নেই। ভারত যথেষ্ট উদ্বিগ্ন বাংলাদেশে যা ঘটনা ঘটছে, বিশেষ করে পাকিস্তানিদের সাথে এত দরম মহরম, যেই পাকিস্তানকে লাথি মেরে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই পাকিস্তানিদের যদি 2 মাসে 5টা করে মিলিটারি ডেলিগেশন আসে, হ্যাঁ, নেভির চিফ, আর্মি চিফ অফ স্টাফ জেনারেল শামশাদ মির্জা, দিস দ্যাট, আমার বাংলাদেশের লোকজন ওখানে ছুটে যাচ্ছে। বাংলাদেশের পাকিস্তান থেকে কি সামরিক কৌশল শেখার আছে আমি তো বুঝি না। দিস আর্মি হ্যাজ বিন ডিফিটেড এভরিওয়্যার। আজকে তারা নিজের দেশে বালুচিস্তান সামলাতে পারছেন না, খাইবার পাখতুনওয়াতে তেহরিকে তালিবানে পাকিস্তান, যেই তালিবানকে ওরা তৈরি করেছে, তারা আজকে এদের ধরে পেটাচ্ছে। এদের কাছে বাংলাদেশের কি শেখার আছে? ও বাংলাদেশের ছাত্রদের জন্য স্কলারশিপ দেওয়া আছে, পাকিস্তানে গিয়ে লেখাপড়া করতে হবে। বাংলাদেশের যদি এই অবস্থায়, গড ব্লেস বাংলাদেশ, আর কি বলবো। হ্যাঁ, পাকিস্তানের লোকজন ভারতে মানে ওই আইটি পাইটি পড়ার জন্য বোধহয় 5টা স্কলারশিপ কোন এক যুগে ভারত অ্যানাউন্স করেছিল। ওই 5টা স্কলারশিপের জন্য 16,000 17,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছিল ইন্ডিয়ান এমবেসিতে, করাচিতে এবং ইসলামাবাদে। তো এই জন্য পাকিস্তানে গিয়ে লেখাপড়া করার যে কি আছে। হ্যাঁ, পাকিস্তানে একটা ইউনিভার্সিটি হাইলি ডেভেলপ, টেরার ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করতে তোমাদের এখানে হুজুররা লোকজন পাঠান টাঠান, সেটা হতে পারে।
তাহলে বুঝতেই হবে যে ওরা কি ওখানে পড়াশোনা করতে যাচ্ছে। জঙ্গে জিহাদ কি তৈয়ারি কে লিয়ে হাম পাকিস্তান তশরিফ লাएंगे। হ্যাঁ বিপ্লব, আমার উর্দুটা ভালো বলি তো আমি, এবং অনেক পাকিস্তানের এই পাঞ্জাবিরা তো উর্দু বলতে পারে না, ওরা পাঞ্জাবি টানে উর্দু বলে। हम बेहतरीन उर्दू में पेश आते हैं, तो जंग जिहाद की तैयारी के लिए पाकिस्तान जाना चाहते हैं तो बांग्लादेशी लोग जाएंगे, बट बाकी कोई কাম নেই, আর কোনো লেখাপড়া করার জন্য ওখানে যাওয়ার কোনো ব্যাপার নেই। না, এই আপনি যে যুক্তিটি দিলেন সেটি কিন্তু পাকিস্তানের যে ডন পত্রিকা একটা সংবাদ প্রকাশ করেছে, যে তারা বলছে যে বাংলাদেশ থেকে পাকিস্তানে যে জঙ্গি উত্থান হচ্ছে তার পাইপলাইন হচ্ছে বাংলাদেশ। তারা ডন কিন্তু এই ধরনের একটা সংবাদ প্রকাশ করেছে অলরেডি, যে বাংলাদেশ থেকে। ডন আমি জানি, ডনে আমারও দু একজন বন্ধু বান্ধব আছে। ইনফ্যাক্ট ডনের আগের যে এডিটর ছিলেন উনি বিবিসিতে আমাদের বস ছিলেন এক সময়, আব্বাস নাসির। তো আব্বাস নাসির নিজে বিবিসির চাকরি শেষ হওয়ার পর ডনের এডিটর হয়ে পাকিস্তানে আসলেন। 6 মাসের মধ্যে আমাদের বললেন ইয়ে চৌথিयों का मुल्क में कौन रहेगा, বলে উনি ইউরোপে ফেরত চলে গেলেন। বললো আব্বাস ভাই क्या हो गया, बोले यार यहाँ मैं एडिटर हूँ डॉन का, कोई आईएसआई का छोटा मोटा मेजर आके मुझे धमकी देगा कि ये स्टोरी जाएगा ये स्टोरी नहीं जाएगा, तो ऐसा जर्नलिज्म हमको करना नहीं। কিন্তু ডনের একটা তাও ডন মোটামুটি খবর টবর দেওয়ার চেষ্টা করে, অনেক সময় বিপদেও পড়েছে এর জন্য। তো ডন যেটা বলছে এরা শোনো, এখন হচ্ছে কি পাকিস্তান যেটা চাইছে, পাকিস্তানের এই যে আর্মির লোকজন যে ইন্ডিয়ার জন্য একটা সেকেন্ড ফ্রন্ট খুলতে চাইছে, ওরা এটা পূর্ব দিগন্তে খুলতে চাইছে, যেটা ওরা 71-এর আগে করতো। হ্যাঁ, যে আমাদের এই পূর্ব পাকিস্তানকে ভিত্তি করে নাগা গেরিলা মিজো গেরিলাদের হেল্প নর্থ ইস্টকে ডিস্টার্ব করার জন্য, ওইটা ওরা আবার করতে চাইছে এই অঞ্চলে। কেন ওরা তো একটা টু ফ্রন্ট সিচুয়েশনে পড়ে গেছে, একদিকে ইন্ডিয়া একদিকে আফগানিস্তান। যে আফগানিস্তান ওরা এতদিন हमारे मुसलमान भाईजान, तो मुसलमान भाईजान अभी तुमको पिटाई कर रहा है, तुम उधर में बम गिरा रहा है, তুমি কাবুলে গিয়ে বম্বিং করছো, ওদের জিহাদিরা এসে তোমার এখানে ঢুকে তেহরিকে তালিবান তোমাদের সোলজার টোলজারদের একেবারে বেহেস ভেজ রায় না জাহান্নুম ভেজ রায় হমে নেই পতা। তো এইসব যখন হচ্ছে ওরা ইন্ডিয়ার জন্য একটা টু ফ্রন্ট করতে চাইছে, এটা সামরিক কৌশল। আর আরেকটা ব্যাপার বিপ্লব, সেটা হচ্ছে ডিপ্লোম্যাট পলিটিশিয়ানরা লেকচার মারতে আসে, আর্মির লোক কোনো সময় পারপাস আসে না। তো এতগুলি মিলিটারি ডেলিগেশন পাকিস্তান থেকে বাংলাদেশে এসছে, নিতান্ত ভাবেই ওরা একটা সেকেন্ড ফ্রন্ট অফ ওই ছায়া যুদ্ধের একটা দ্বিতীয় ফ্রন্ট খুলতে চাইছে বাংলাদেশে বেস করে। আর বাংলাদেশেও কিছু লোকজনকে ওরা টানবে, হ্যাঁ, যাদের মানে একটা সময় বাংলাদেশে উন্নয়ন হচ্ছিল হচ্ছিল, তাই জন্য জিহাদি হওয়ার প্রবণতা ছিল না। এখন বাংলাদেশের অর্থনীতি যেদিকে যাচ্ছে, তো যাদের চাকরি নেই বাকরি নেই তারা গিয়ে হ্যাঁ মাদ্রাসা থেকে পড়াশোনা করে বেরিয়েছে, চাকরি পাচ্ছে না, তারা কি করবে? এই জিহাদের ফ্যাক্টরিতে যোগদান করবে, পাকিস্তানি জিহাদি ফ্যাক্টরি। पाकिस्तान যেটা করবে, पाकिस्तान ওই যে বলেন না যে हम उधर जाके इन्वेस्ट करेंगे, अरे तुम क्या इन्वेस्ट करेगा, तुम्हारा क्या फैक्ट्री है? हाँ, तो वो एक ही फैक्ट्री है जिहादी फैक्ट्री, तो जिहाद फैक्ट्री का नया ब्रांच बांग्लादेश में खोल दो। তো বাংলাদেশের নতুন জিহাদ ফ্যাক্টরির ব্রাঞ্চ খুলবে, সেখানে কিছু বাঙালি ছেলে পেলে যারা বুঝে না বুঝে এর মধ্যে গিয়ে ঢুকবে এবং এদের বলবে হিন্দুস্তান দুশ্মন কা মুল্ক है, वहां जनाब हमले के लिए आगे बढ़ जाइए। এরাও এখানে এসে এটা সুইসাইড বম্বিং অমুক তমুক এই সেই এই জিনিসটা হবে, এগুলি আমরা জানি। এবং এগুলি করার ওদের কিছু বাঙালি পাকিস্তানি আছে জানো তো, বাঙালি পাকিস্তানি যারা পাকিস্তান যাওয়ার পরে সালে মন থেকে পাকিস্তানকে বুঝতে পারেনি। হ্যাঁ, ওই গোলাম আজম সাহেবের ছেলে আছেন একজন ব্রিগেডিয়ার আজমি, নানা রকম গল্প শোনা যায় যে ওনাকে নাকি আয়না ঘরে 4 ফিট বাই 4 ফিট একটা সেলে রেখেছিল। আবার সেখানে নাকি ওই যে সাক্ষ্য দিয়েছে ওনার পক্ষে সেই বলে সেখানে আবার নাকি একটা এসিও ছিল। তো 4 ফিট বাই 4 ফিট ঘরে এসিও ছিল, 17টা জানলা ছিল। এইসব গল্প কাকে শোনায়? তো এইসব তো আমরা শুনছি। তো এইসব লোক আছে যারা ওই ন্যাশনাল আর্মড রিজার্ভের নামে একটা ইসলামিস্ট মিলিশিয়া রেইজ করছে। হ্যাঁ, তারা আমরা জানি কোথায় থাকে, টাকে বনানী ডিএইচএস কোথায় কি, উই নো দিস থিংস। তো এরা সবাই পাকিস্তানের কাজ করার জন্য ওখানে বসে আছে যে জনাব ये तो हमारे सूबेदार वहां है, जनाब ब्रिगेडियर साहब हैं, মেজর জেনারেল রেজাকুল হায়দার সাহেব হ্যাঁ। তো এরা বসে এখানে একটা জিহাদ ফ্যাক্টরি পাকিস্তানের হয়ে ব্রাঞ্চ খুলবে পাকিস্তানের লাইসেন্স নিয়ে। তো এইসব হবে। আর ইউনুস সাহেব নোবেল পিস অমুক তমুক উনি পিস প্রাইজ পেয়েছেন, হি ইজ দ্য ম্যান মানে হু ইজ প্রমোটিং কনফ্লিক্ট। কিসের পিস প্রাইজ?
উনি তো মানে কিরকম ইকোনমিস্ট আমরা জানি, তাহলে উনি নোবেলটা ইকোনমিক্সে পেতেন। তো নোবেল প্রাইজ ইকোনমিক্সে পায়নি, পিস। ওয়ার ডিড হি ডু পিস বিল্ডিং? কোথায় শান্তি প্রতিষ্ঠার কি প্রক্রিয়ার সাথে উনি যুক্ত? হি ইজ আ ফ্রড অ্যান্ড হি ইজ প্রমোটিং অল দিস ফ্রডস। এবং এরা এখানে, তাই জন্য ভারত মোটেই স্বস্তিতে নেই। ভারত জানে যে পূর্ব দিগন্তে একটা গন্ডগোল তৈরির আর ক্ষেত্র তৈরি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে মানে ভারতের সাথে যে সম্পর্ক ছিল সে সম্পর্ক আজকে নেই, ওই ইয়ে করে হবে না। আর এগুলি শুধু শোনো, এগুলি গ্রাউন্ড রিয়ালিটির উপর নির্ভর করে। দুটো একটা ওই কূটনৈতিক স্টেটমেন্ট অমুক তমুক, উনি একদিকে ভারতের সাথে ভালো সমঝোতা চাইবেন, আবার অন্যদিকে উনি বাংলাদেশের ভেতরে উত্তর পূর্ব ভারতের ভূখণ্ড দেখানো হচ্ছে এরকম বই প্রেজেন্ট করবেন কাকে? জেনারেল শামশাদ মির্জাকে। তো আমরা কি ছাগল লিখি? আমরা বুঝি না উনি কি মিন করতে চাই। এসব খেলাধুলা করে ইউ শুড নট ট্রাই টু ফুল ইন্ডিয়া। তো উই নো হোয়াট ইজ হ্যাপনিং ইন বাংলাদেশ, আমরা এক্স্যাক্টলি জানি ওখানে কি হচ্ছে, এবং যা করার বাড়াবাড়ি যদি হয় সেটার জবাব কি করে দিতে হয় সেটা বোধহয় ভারত সরকার জানে। সেটা অজিত ডোভাল টোভালদের মতো লোকজন আছে, সেটা এমন শিক্ষা দিতে জানে যে এটা কোনোদিন সে সবক ऐसा सिखाएंगे कभी नहीं भूलेगा। দাদা, আপনি তো ভারত বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন। আমরা জানি যে গত বছরের 5ই আগস্ট থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। গতকালকে ভারতীয় সংবাদ সংস্থা IANS কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে, তার বক্তব্যটি কোট করছি, যে আমি প্রধানমন্ত্রী মোদীর সমর্থন এবং আমাদের দুদেশের মধ্যে শতাব্দী প্রাচীন সম্পর্কের প্রশংসা করি। ব্যক্তিগতভাবে এবং কূটনৈতিকভাবে আমি যে আশ্রয় পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। এই যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটা বললেন, এর মধ্যে দিয়ে আসলে কি বার্তা বোঝাচ্ছে তিনি? যে ভারতের ভূমিকা কেবল কি আশ্রয়দাতা, নাকি শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনীতি নীরব অংশীদারও ভারত? আপনার বিশ্লেষণ আসলে কি বলছে? দেখো, শুধু যদি ওনাকে আশ্রয় দিত তাহলে ওনাকে আশ্রয় দিয়ে উনি এখান থেকে বসে টেলিগ্রাম গ্রুপে দেশে কর্মীদের সাথে যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে উনি কনসিডারেবল পলিটিক্যাল অ্যাক্টিভিটি উনি করছেন। তার মানে কি, ওনাকে এটা করতে দেওয়া হচ্ছে। তো ভারত নিশ্চয়ই, এখন শোনো, ভারত বাংলাদেশে যে সরকার আছে তার সাথে ভারতকে ডিল করতে হবে। ডিল করার পরেও ভারত বোঝে যে ভারতের বাংলাদেশে সবাই তো আর ভারতের বন্ধু না। হ্যাঁ, ভারতকে অনেকেই বাংলাদেশে দুশ্মন বলে মনে করে, তাদের আমি বন্ধু মনে করলে তো লাভ নেই। হ্যাঁ, তো সেই জন্য শেখ হাসিনাকে ভারতের সব রাজনৈতিক দলই বন্ধু বলে মনে করে। এখানে কিন্তু একটা অল পার্টি কনসেনসাস আছে। বিজেপি ওনার যখন এই যে রায় হলো, এটা তীব্র ভাষায় সমালোচনা সবগুলি মেজর পার্টি করেছে, কংগ্রেস করেছে, বিজেপি করেছে, সিপিএম করেছে মানে বামপন্থীরা, এবং অন্যান্য আঞ্চলিক দলও করেছে। তো ভারতে শেখ হাসিনার একটা ব্যাপার আছে, উনি সবারই বহিনজি। তো বহিনজি ইধার রহেগা, ইয়ে তো সবকা ফয়সলা হ্যাঁ। এটা কারো একলার ফয়সলা না, এটা মোদিজির ফয়সলা না। এটা মোদিজি প্রধানমন্ত্রী হোক আর রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক আর এই সিপিএম এর এরা কেউ গিয়ে ওখানে, এই বহিনজির ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে এদের একটা আছে যে শেখ হাসিনা and আওয়ামী লীগ আর ইন্ডিয়াস ফ্রেন্ডস, সো দে আর ইন ট্রাবল নাও, দে উইল স্টে ইন ইন্ডিয়া। আমরা অন্তত যেটা ন্যূনতম যেটা করতে পারি, শেল্টার দেওয়ার ব্যাপারটা। এবং এটা যে শুধু শেখ হাসিনা তো না, অনেক কয়েক হাজার মানে বাংলাদেশ লোকজন, কয়েক হাজার বাংলাদেশের লোকজন এখানে আছে, আওয়ামী লীগের লোকজন এখানে আছে। ইটস ওয়েল নোন ফ্যাক্ট। না মানে ভারতের সাথে যেটা ব্যাপার যে শেখ হাসিনার এখানে থাকবে, এবং এই বিচার প্রক্রিয়াকে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেনি, কিন্তু ভারত জানে যে এই ক্যাঙ্গারু কোর্টের বিচার প্রক্রিয়া এটা ভারত সরকার মেনে নেবে না, এবং ভারতের কোনো রাজনৈতিক দলই এটা মানছে না। এবং তার ফলে শেখ হাসিনা শুধু একলা যে এখানে থাকবে তা না, আওয়ামী লীগের অন্য ছেলেপেলেরা তো এখানে আছে, লোকজনরা আছে, নেতারা আছে। হ্যাঁ, তারা অবশ্য এখানে বসে যে খুব একটা কিছু বিরাট কিছু করে ফেলছে তা তো না, কিন্তু অ্যাটলিস্ট জানে মারা যাবে না এরকম একটা ব্যবস্থা হয়েছে, এরা লোকজন আছে এখানে। আর আমাদের ব্যাপার যেটা, একটা তো হচ্ছে দিল্লির একটা পলিসি, আর এই পারে ধরো পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসামের কিছু কিছু অঞ্চল যেখানে বাঙালি প্রধান অঞ্চল। আমাদের কাছে ভাই, আমরা তো পরিষ্কার জানি বাংলাদেশে আমার বন্ধুকে, দোস্তকে আর দুশ্মনকে। হ্যাঁ, তো আমার এখানে যদি এইরকম লোকজন কিছু আসে, হ্যাঁ, আমার ভাই বা বোনরা আসে,
আমি দরজা খুলবো না, আমি শেল্টার দেবো না? আমার বাসায় তো আছে, থাকতেই পারে। হ্যাঁ, যে দাদা ভেজালে পড়ছি, হ্যাঁ কয়েকটা দিন, হ্যাঁ আসো থাকো, অসুবিধার কি? অসুবিধা নেই। আমরাও জানি যে ওরা বিপদে আছে, খুবই বিপদে আছে, লোকজন যেভাবে অত্যাচার হচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে তুলে নিয়ে মেরে দেওয়া হচ্ছে, ইয়ে হচ্ছে। তো সেখানে কেউ যদি একটা আশ্রয় চায়, দিল্লির ব্যাপারটা একটা রাষ্ট্রর ব্যাপার, আর এই পারে, আর ভারত যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তো আমাদের এখানকার যারা বাঙালি তাদের যে সেন্টিমেন্ট, এটাও তো ভারত সরকার উপেক্ষা করতে পারবে না, কারণ মোদীবাবুকেও এখানে নির্বাচন করতে হয়, তো এসে বেঙ্গল ত্রিপুরাতে নির্বাচন করতে হয়, ত্রিপুরাতে বিজেপিরই গভর্নমেন্ট আছে। এখানে আরেকটা জিনিস দেখুন, যে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা বা আসামে কোন জায়গায় বিজেপির সরকার, বেঙ্গলে তৃণমূল কংগ্রেসের সরকার, কিন্তু বাংলাদেশের লোকজনকে শেল্টার দেওয়ার ব্যাপারে তো সবারই ইয়ে আছে। এখানে যে আওয়ামী লীগের ছেলেপেলেরা, লোকজনরা, নেতারা এসে আছে, ইটস এন ওপেন সিক্রেট, এভরিবডি নোজ ইট, লোক আবার কিছু নেই। তো ভাই আমরা কাকে আশ্রয় দেব না দেবো এটা তো আমাদের ব্যাপার। আমরা যাদের বন্ধু বলে মনে করি তাদের আশ্রয় দেব, তারা বিপদে পড়লে আমরা আশ্রয় দেব। 71-ও দিয়েছি, তারপরেও বঙ্গবন্ধু মারা যাওয়ার পরেও দিয়েছি, এখনো দেওয়া হচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি আমার এখানে অন্য কাউকে তো আর আশ্রয় দেবো না, যে এখানে এসে হিন্দুস্তান কো তবাহ করনে কে লিয়ে হাম জঙ্গে জিহাদ করকে, নিশ্চয়ই আমি তাকে এনে এখানে রসগোল্লা খাওয়াবো না, তাকে দেখলে আমিও গুলি করবো। কিন্তু যে আমার বন্ধু, এতদিনের পরিচয়, হ্যাঁ, যারা ক্ষমতা থাকা অবস্থায় কি ইভেন অপোজিশনে থাকা অবস্থায় বাংলাদেশে গেলে একটা সম্পর্ক, দেখাশোনা, আজকে সে বিপদে পড়লে আমি তাকে দেখবো না? নিশ্চয়ই দেখবো, 100 বার দেখবো। এখানে কে কি ভাবলো, ইউনুস সাহেব আর হরিদাস পাল, তার এই জামাত পামাতের লোক, এই দাড়ি কোম্পানি কি ভাবলো, আই এম লিস্ট, উই আর লিস্ট বদার্ড অ্যাবাউট ইট। আর দিস ইজ দ্য সেন্টিমেন্ট, আমার সেন্টিমেন্ট শুধু না, এখানে আমাদের যারা লোকজন আছে, বিশেষ করে পূর্ববঙ্গী মূলের যারা লোকজন আছে, এদের মধ্যে দিস ইজ লার্জলি দ্য সেন্টিমেন্ট। হ্যাঁ, দিস ইজ লার্জলি দ্য সেন্টিমেন্ট, যে এরা ভেজালে পড়ছে, এরা আমাকে বন্ধু, এরা আইলে টাকা দিমু, কি আছে, দরজা খুলে দেবো, আসো, অসুবিধা নেই। হ্যাঁ, এটা বিরাট ভাবে এটা চাই না, কারণ ভেতরে থেকে তো লোকজনকে ফাইটটা করতে হবে, নাহলে লড়াইটা কে করবে? তো এটা ছেড়ে দেওয়া যায় না। ঠিক। আরেকটি প্রশ্ন আপনাকে রাখতে চাই, যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের একটি বরাত দিয়ে একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। সেখানে 21 পৃষ্ঠার একটি রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনা সরকার উৎখাতে 264 জন জড়িত ছিল। এর মধ্যে শেখ হাসিনার খুব কাছের লোকও অনেকে ছিল। তারা কিভাবে পরিকল্পনা করে শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল বলে ওই রিপোর্টে উল্লেখ আছে। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে? এটা আমি জানি না, এটা সামাজিক, শোনো, রয়ের রিপোর্ট ইজ এ সিক্রেট রিপোর্ট। এটা বাংলাদেশের কিছু লোকজন সামাজিক মাধ্যমে নিয়ে আসছে। তো এরা র চিফের জামাইবাবু কিনা, কেউ কি কারো দুলাভাই কিনা, সেটা আমি জানি না। এগুলি লার্জলি রামজাম। তবে একটা জিনিস আমরা জানি, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, যে শেখ হাসিনার ঘরের কিছু লোক, এই সালমান রহমান টহমানের মতো লোকজন, সালমান রহমান, আনিসুল হকের নাম এসছে, আরো দু একজন মন্ত্রীর নাম এসছে, যে এরা আমেরিকান ডিপ স্টেটের খুব কাছের লোক হয়ে গেছিল, এবং এরাই ওই মানে ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামার ক্ষেত্রে বাধা হয়েছে। হ্যাঁ, এরাই মানে ইয়েকে নামিয়েছে, যে আর্মি সব সামলে নেবে, আর্মি ওনাকে বিট্রে করেছে। হ্যাঁ, আর্মি তো ওনাকে পরিষ্কার, আমরা বুঝতেই পারছি, জেনারেল ওয়াকার টকার ওনার আত্মীয় আর্মি জেনারেল হয়ে বসে আছে। এগুলি শেখ হাসিনারও দোষ, উনি লোক ছেড়ে না, আজে বাজে লোক বসিয়েছেন। এদের একটা ভূমিকা আছে ওনার পতনের পেছনে, এটা আমরা নিশ্চিত ভাবে জানি। 264 জন টন এগুলি জানি না, মানে রয় রিপোর্ট আজকাল বাংলাদেশের লোককে কনসাল্ট করে র রিপোর্ট যদি তৈরি করে থাকে, সেটা আমার জানা নেই। যুক্ত করে দিয়েছে ভারতীয়, আপনার পশ্চিম বাংলার সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছে, আপনি নাম বললেন। এগুলি আলতু ফালতু সোশ্যাল মিডিয়াতে, এগুলি বাংলাদেশের লোকই ছড়ানো হয়। এই সোশ্যাল মিডিয়া অপারেশনটা ইউনুস সাহেবের কিছু লোকজন আছে, ওরা বেশ ভালোই বোঝে, এবং এই সোশ্যাল মিডিয়া দিয়েই তো শেখ হাসিনার পতন হয়েছে। এইসব তোমাদের অনেক ব্লগার ট্লগার আছে, কেউ প্যারিসে, কেউ লন্ডনে, কেউ আমেরিকায় বসে ভারতের সব জানে, র কি করতে চাইছে সব জানে। তো এতই যদি জানে, তাহলে তো আর হয়েই গেল, আমাদের কিছু বলার নেই। হ্যাঁ, মানে কিছু এমন জিনিস মানে ওই ফটোশপ করে করা হয়েছে, যে পিনাকি ভট্টাচার্যের সাথে অজিত ডোভাল বসে মিটিং করছে। তো অজিত ডোভালকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো চিনি, আমিও একটা ইয়েতে আছি, যাই হোক, মানে এগুলি বলার ব্যাপার না। মানে আর যাই হোক, যার সাথে উনি বৈঠক করুন, পিনাকি ভট্টাচার্যের সাথে বৈঠক করবেন না। হ্যাঁ, হি ইজ ভেরি কনসাস।
অফ ইয়ে। তো এগুলি সব ফটোশপ করে ছাড়া হচ্ছে, এগুলি সোশ্যাল মিডিয়াতে, এগুলি হচ্ছে স্নায়ু যুদ্ধ, এগুলিকে বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এগুলি ইউনুস সাহেব এবং আমেরিকান ডিপ স্টেটের কিছু লোকজন করাচ্ছে, এটা হচ্ছে অপারেশন কনফিউশন। এগুলিকে আমি খুব গুরুত্ব দিতে রাজি না। আর রয়ের বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আসছে, তো বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এগুলি যারা পোস্ট করছে, তো রয়ের যে চিফ, তার নাম তারা বলতে পারবে এই মুহূর্তে যে রয়ের চিফ, আস্ক দেম দ্য নেম। ঠিক। আরেকটি শেষ প্রশ্ন আসতে চাই আপনার কাছে, যে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত দিল্লি হয়ে বাংলাদেশে আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী অ্যালিসন হুকার এই সফরের তাৎপর্য কি? বাংলাদেশের জন্য এই সফরটি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? মানে আমেরিকানরা চাইছে ইউনুস সাহেবের সাথে আমাদের একটা নর্মাল রিলেশন হোক। আমরা ইউনুস সাহেবকে, মানে ওদের একটা ভয় আছে যে হয়তো ইন্ডিয়া কিছু একটা করে এই গভর্নমেন্ট ফেলা টেলা, তো ওরা এই জন্য আমাদের এখানে আমাদের মতিগতি, ট্রাম্প সাহেব একদিকে দুধ পাঠাচ্ছেন, আরেকদিকে ইন্ডিয়ার বাসমতি চালের উপর নতুন করে আজকে শুল্ক জারি করার হুমকি দিচ্ছেন। উই ডোন্ট ট্রাস্ট আমেরিকা, উই ডোন্ট ট্রাস্ট ট্রাম্প। ওরা আসছে, ওরা চাইছে যে আমাদের লোক ইউনুস তাকে ডিস্টার্ব করে না। ইউনুস ইজ দ্য ক্রিয়েচার অফ আমেরিকান ডিপ স্টেট। তো এইটা একটা বোঝাপড়া যাতে হয় টয়, এরকম একটা চেষ্টা করার জন্য উনি আসছেন। আমাদের যেটা বলার আমরা বলেছি, আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই, এইসব কথা বলা হয়েছে। তাৎপর্য একটাই, আমেরিকানরা চাইছে ইন্ডিয়ার প্রেজেন্ট গভর্নমেন্টের সাথে ইউনুস সাহেবের একটা নর্মাল রিলেশন করার জন্য, এবং সেই ব্যাপারে উনি যথেষ্ট, ওরা সচেষ্ট। তো দে উইল মেক দেয়ার এফোর্ট। আমাদের যেটা করা সেটা আমরা করব, ওরা বললেই যে আমাদের সেটা করতে হবে তা তো না। উই হ্যাভ আওয়ার ওন অ্যাসেসমেন্ট অ্যাবাউট দ্য রিজন এবং অ্যাবাউট মিস্টার ইউনুস অ্যান্ড হিজ পিপল, অ্যান্ড অনেস্টলি উই ডোন্ট ট্রাস্ট দেম। দ্যাটস দ্য সিম্পল অ্যান্সার। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনার বিশ্লেষণ দেওয়ার জন্য এবং আমাদের দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আপনি ভালো থাকবেন। ভারতের সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিকের বিশ্লেষণ স্পষ্ট করেছে, সীমান্তের এই দুই দেশের সম্পর্ক শুধু কূটনীতিতে নয়, বরং নিরাপত্তা, ব্যক্তি সম্পর্ক, আঞ্চলিক স্বার্থ এবং আন্তর্জাতিক রাজনীতির বহু স্তরের প্রভাবের সমন্বয়ে গঠিত। সামনের দিনে বাংলাদেশের গণতন্ত্র, ভূ রাজনীতি এবং ক্ষমতা রূপান্তর কোন পথে যাবে তার উত্তর লুকিয়ে আছে আজকের এই প্রশ্নগুলোর ভিতরেই। আপনি জানান আপনার মতামত, ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।